নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভয়ার্ত দুর্যোগে নামক গল্পটি। গল্পটি বিছানা নামেও প্রকাশিত হয়েছিল। গল্পটি নেওয়া হয়েছে কিশোর ভৌতিক সমগ্র নামক বইটি থেকে। বইটি সম্পাদনা করেছেন সমুদ্র বসু। শুরু করছি গল্প ভয়ার্ত দুর্যোগে। যাচ্ছিলুম ডায়মন্ড হারবারের দিকে, আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে গেল মোটরসাইকেল খারাপ হয়ে। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল 4 বেশি হবে না। স্থির করলুম সাইকেল চালাতে না পারি, পদ্মযুগলকে চালিয়ে এইটুকু পথ পার হয়ে যাব। কিন্তু সেদিনকার যাত্রাটাই ছিল খারাপ। মাইলখানেক পথ এগিয়ে যেতে না যেতেই গোটা আকাশটা মেঘে মেঘে কালো হয়ে উঠল। চারিদিকে ঠান্ডা বাতাস ছোটাছুটি শুরু করলে। বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই, অবিলম্বে আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুই দিকেই মাঠ করছে ধুধু, মাঝে মাঝে খাল বিল, বড় বড় গাছ আর ঝোপঝাড়। এখানে আশ্রয় মিলবে কোথায়? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললে, ওই বাঁশবাগানের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে না? আমি ভালো করে দেখে বললুম, বাড়ি বলেই তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় পড়ল বৃষ্টির মস্ত ফোঁটা। আমি বললুম, ছোট অমল, ছোট। এক ফোঁটা বৃষ্টি আমার নাসিকাকে সবেগে আক্রমণ করেছে। দুজনে প্রাণপণে ছুটতে লাগলুম। বাঁশবাগান পেরিয়ে দেখলুম চারিদিকে পুরনো পাঁচিল নিয়ে একখানা মাঝারি দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরটা গোরস্থানের মতো স্তব্ধ এবং তার ফটকেও তালা লাগানো। এখন উপায়? এমন সময় বৃষ্টি নামল, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললুম, যা থাকে কপালে, পাঁচিল ডিঙিয়ে ভেতরে চলো। এই বাড়িতে কেউ নেই বলেই বোধ হচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরো বেড়ে উঠে তার প্রতিবাদের চেষ্টাকে একেবারে ব্যর্থ করে দিলে। পাঁচিল ডিঙোতে দেরি লাগলো না। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি। সেখানে আগে বোধহয় বাগানের বাহার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছুই নেই। সামনে ছোট একটা পুকুর, কিন্তু জলের ওপর এমন ছিদ্রহীন পানার প্রলেপ যে পুকুরটাকে দেখাচ্ছে একটি সবুজ ক্ষেতের মতো। আমরা যখন একতলার দালানে গিয়ে দাঁড়ালুম, তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়ছে এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভেতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিকে ওদিকে উকিঝুঁকি মেরে আমি বললুম, ওহে অমল, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন কোনো মানুষ বাস করেনি। অমল বললে, তাহলে একটা ঘরের ভেতর গিয়ে দাঁড়ালেই তো হয়, এখানে জলের ছাট আসছে। আপত্তি নেই, কিন্তু দরজা খোলা পাবো কি? অমল এগিয়ে গিয়ে সামনের একটা দরজা ঠেলা দিলে। দরজা ভিতর থেকে বন্ধ। তারপর সে অন্য দরজাগুলোও পরীক্ষা করে দেখলে, সব দরজাই ভিতর থেকে বন্ধ। আমি বললুম, এই দরজাগুলো ভেতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধহয় পিছনের কোনো দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পিছনে যাই কেমন করে? তাহলে এখানেই আমাদের বিশ্রাম। পিছনে যাওয়ার জন্যে আমি স্নান করতে রাজি নই। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো।
চকিতে ফিরে দেখি অমল সর্বপ্রথম যে দরজায় ধাক্কা মেরেছিল সেটা আর বন্ধ নেই। অমল হতভম্বের মতো আমার মুখের পানে তাকালে। আমি আমি হেসে বললুম, অমন করে তাকিয়ে দেখছো কি? দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখোনি, এখন দমকা হাওয়ায় খুলে গেল। অমল মাথা চুলকোতে চুলকোতে বললে, সে কথাই বা বলবার উপায় কই, আমরা তো ভূতেদের জন্য রাতটাই রিজার্ভ করে রেখেছি, কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এই সময় কোনো অভদ্র ভূত কোনো পোড়ো বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না। চলো ঘরের ভিতরে গিয়ে দাঁড়াই। ঘরের ভিতরে ঢুকলুম। চারিদিকেই অযত্ন ও মলিনতার চিহ্ন। দেওয়ালের চুনবালি খসে পড়েছে, কার্নিশের কোণে কোণে চামচিকেরা বাসা বেঁধেছে। মেঝের ওপরে বোধহয় 2 ইঞ্চি পুরো ধুলো জমে রয়েছে। একদিকে খান 2 কাঠের চেয়ার, আর একদিকে একখানা খাট। দূর থেকেই অবাক হয়ে দেখলুম, এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যেও খাটের ওপরে যে বিছানা পাতা রয়েছে তা ধপধপ করছে সাদা। তাহলে এমন ঘরেও কি কেউ বাস করে? নিজের বিছানাটুকুই পরিষ্কার রেখে সে খুশি? এই বছরের পর বছর ধরে জমা ধুলোর স্তূপ তার নজরে পড়ে না? আশ্চর্য মানুষ তো। অমল কাঁপতে কাঁপতে বললে, উফ, বড্ড শীত করছে যে, কি ঠান্ডা ঘর, বাইরের চেয়েও ঠান্ডা। সত্যিই তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছি আর মনে হচ্ছে যেন খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভিতরে ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণ কি? একটা দরজা ছাড়া ঘরের আর সব জানলা দরজা বন্ধ। ঘরটা আর যাই হোক স্যাঁতস্যাঁতে বলেও বোধ হচ্ছে না। তবু হঠাৎ একটা ব্যাপার দৃষ্টি আকর্ষণ করলো। যে দরজাটা খোলা তার সামনে থেকে মেঝের ওপর দিয়ে এক সার পায়ের দাগ সমানে চলে গিয়েছে খাটের দিকে। এই দৃশ্য তো এতক্ষণ চোখে পড়েনি। অমলকে ডেকে দাগগুলো দেখালুম। সে বললে, কেউ খালি পায়ে ধুলো মারিয়ে ওই খাটে গিয়ে উঠেছিল। আমি মাথা নেড়ে বললুম, উঠেছিল নয় অমল, এখনই উঠেছে। তার মানে? দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজে পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করে দেখো, পায়ের জলে ধুলো এখনো ভিজে রয়েছে। কেউ এই মাত্র বাইরের বৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভিতরে এসে ঢুকেছে। তবে আমাদের পায়ে জুতো আছে, আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে অমল বললে, কিন্তু সে কোথায়? সে কখন এলো? ঘরের আর সব দরজা বন্ধ। সে কখন ঘর থেকে বেরিয়ে গেল? অদৃশ্য মানুষ শোভা পায় এই যে ওয়েলসের উপন্যাসেই। বাস্তব জীবনে সে হচ্ছে মস্ত বড় অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে কেউ যে এখনই ঢুকে আবার বেরিয়ে গিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে এসেছিল চুলোয় যাক, কিন্তু আমি যে শীতে মলুন, আর তো সইতে পারছি না। তার কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে অগ্রসর হলুম। কিন্তু যতই এগিয়ে যাই যেন শীত ততই বেড়ে ওঠে। খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। রোজ যেন খুব যত্ন করেই চাদর পাতা হয়। মাথার বালিশের মাঝখানটা বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। কেবল তাই নয়, বালিশের ওপরেও জলের দাগ, যেন এখানে কেউ ভিজে মাথা রেখেছিল। আর একটা আশ্চর্য ব্যাপার অনুভব করলুম। উনুনের কাছে গেলে যেমন আগুনের আঁচ পাওয়া যায়, এই বিছানার পাশে দাঁড়িয়ে
তেমনই যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকার ভ্রম আমার আর কখনো হয়নি। সেই দিনের আলোতেও আমার বুকের কাছটা ছমছম করতে লাগলো। ভয় পাওয়ার মতো বিশেষ কিছু দেখিনি বটে, কিন্তু কেবলই মনে হচ্ছে পুরো বাড়ির এই স্তব্ধ ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া এমন এক তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আছে যে আমাদের মতো স্বাভাবিক নয়, যার কাছে আমাদের থাকা উচিত নয়। বিছানার উপর ঝুঁকে পড়ে ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলুম, কিন্তু ও আবার কি? কান পেতে 2 মিনিট ধরে শুনলুম, তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলুম না। অমল আমাকে ডাক দিয়ে বললে, ওহে, ওখানে এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো, এই বিশ্রী ঘরটা ছেড়ে আবার বাইরে যাই, বৃষ্টি থেমে এসেছে। অমল, একবার এখানে এসো তো। কেন? এখানে আবার নতুন কি আবিষ্কার করলে হে? ওরে বাবা, এখানটা যে আরো ঠান্ডা। হোক গে ঠান্ডা, কান পেতে শোনো দেখি, কিছু শুনতে পাচ্ছ? কি সর্বনাশ! কি শুনছো অমল? কারো নিঃশ্বাসের শব্দ। না না, এ অসম্ভব। আমার শোনবার ভ্রম। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছ, আমিও শুনছি, আর নিঃশ্বাসের শব্দ এখনো হচ্ছে। অমল বিছানার বালিশের ওপরে হাত বাড়ালে, কিন্তু তারপরেই ভয়ানক একটা আর্তনাদ করে বিদ্যুতের মতো হটে গেল। তারপরেই খাটখানা হঠাৎ মচমচ করে উঠল। কেউ যেন ধড়মড় করে বিছানার উপর উঠে বসল। অজানা একটা বিষম ভয়ে আমিও তাড়াতাড়ি পিছিয়ে পড়লুম, এবং তারপরে মনে হলো একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন আমার পাশ দিয়ে হুশ করে চলে গেল ঘরের খোলা দরজাটার দিকে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই ঘরের ভিতরে আচ্ছন্ন ও আড়ষ্টর মতো দাঁড়িয়ে রইলুম। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই ঘরের ভিতরে আচ্ছন্ন ও আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইলুম। তারপর প্রথমে কথা কইলে অমল। বিবর্ণ মুখে থেমে থেমে বললে, বুঝতে পারছো, ঘরের ভেতরে আর একটুও ঠান্ডা হাওয়া নেই। না, নিঃশ্বাসের শব্দও আর শোনা যাচ্ছে না। কিন্তু অমল, বালিশের উপরে হাত বাড়িয়েই তুমি এমন চেঁচিয়ে উঠলে কেন? বলছি, কিন্তু দোহাই, আগে ঘর থেকে বেরিয়ে এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলুম। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বলল, আমার হাত বালিশ ছোঁয়নি, কিন্তু আমার হাত পড়ল গিয়ে ঠিক যেন একখানা ঠান্ডা কনকনে জল মাখা মরার মুখের ওপরে। অবাক হয়ে ভাবতে লাগলুম, এসবই কি ভ্রম? আমাদের দেহ অনুভব করছে প্রচণ্ড শীত, চোখ দেখছে জলে ভেজা তাজা পায়ের দাগ, কান শুনছে শ্বাস প্রশ্বাসের শব্দ, অমলের হাত ছুঁয়েছে একখানা জল মাখা মরার মুখ। এসবই কি কল্পনা? কাছের গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলুম, ওই বাড়িতে মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর আগে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ও বাড়িতে আর কেউ বাস করতে পারে না। শেষ হলো গল্প ভয়ার্ত দুর্যোগে। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো
সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।